কি জিজ্ঞেস করবেন স্যার, যার জন্য আপনার এত ভাবতে হচ্ছে? শাহেদ নিচু স্বরে শুধালো, রিমা শীর্ষের বোন না? হ্যাঁ। শাহেদ সময় নিল একটু, কণ্ঠস্বর নিচু রেখেই বলল, রিমা কি কোনো প্রেম করে বা ওর কেমন ছেলে পছন্দ তুমি বলতে পারবে? ত্রয়ী নিজের ভাবনায় এবার নিজেরই লজ্জা পেল। এই লোক এসেছিল রিমার জন্য, আর সে কি না কি ভেবে ফেলেছে। সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবার অভ্যাসটা যে তার কবে যাবে কি জানি। অবশ্য এটা তারও দোষ নয়। শাহেদ প্রথমে এসে এমন ভাব করেছে, আবার আরাফ এবং রাকিবকে দূরে সরিয়ে তার সাথে একাকী কথা বলতে চেয়েছে। তাতে মনের ভিতর এমন ভাবনাটা আসাটা স্বাভাবিক কিছু নয়। ত্রয়ী ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলল, কিঞ্চিত মাথা নাড়িয়ে বলল, আমি এইসবের কিছুই জানি না স্যার। আসলে আমি তাদের বাড়িতে নতুন। রিমা আপুর সাথে আমার এখনো অবধি তেমন সম্পর্ক গড়ে ওঠেনি যে তিনি আমার সাথে এসব ব্যাপারে খোলাখুলি কথা বলবেন। আচ্ছা। পরপর শাহেদ মাথা চুলকালো, কিছুটা লাজুক চোখ মুখে বলল, আমি যে তোমাকে আবার এসব কথা জিজ্ঞেস করছি, দয়া করে রিমাকে বলো না। ত্রয়ী হাসলো, অভয় দিয়ে বলল, আচ্ছা। দূর থেকে সবকিছু শুনলেও সম্পূর্ণ ঘটনাটা খেয়াল করেনি রাকিব। ত্রয়ীকে হাসতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ হলো তার। আরাফের থেকে কিঞ্চিত দূরে সরে পকেট থেকে মোবাইলটা বের করলো, কল লাগালো শিষ্যর নাম্বারে। 2 বার রিং হতেই কলটা ধরল শিষ্য। স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব বল। ভাই, আপনি ত্রির দিকে নজর রাখতে বলেছিলেন না? নজর রেখেছি। সে এখন আপনার বন্ধু শাহেদের সাথে হেসে হেসে গল্প করছে। শিষ্যের চোখ দুটো জ্বলে উঠল যেন। মুহূর্তেই ঠান্ডা মেজাজে পারদটা তত্তরিয়ে বেড়ে গেল। মুঠি বদ্ধ করলো হাতে, গম্ভীর কণ্ঠে শুধালো, কি গল্প করছে? তা জানি না। শাহেদ স্যার আমাকে আর আরফাকে সরিয়ে দিয়েছেন। তার নাকি শুধু ত্রির সাথে কথা আছে। শিষ্যর ক্রোধ বাড়ল আরো। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে বর্ণ ধারণ করলো যেন। ধপ করে কলটা কেটে দিল সে, দাঁতে দাঁত পিষে পড়ল, পলির বস্তার বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। তোকে বলেছিলাম শাহেদের সাথে কথা বলবি না, আবার আমার অবাধ্য হলি। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। ত্রয়ীর ক্ষেত্রেও বোধহয় তাই ঘটল। ক্লাস শেষে শিলাকে সাথে নিয়ে বাইরে বেরোতেই রিমা নজর পড়ল ত্রয়ী এবং শাহেদের উপরে। মুহূর্তে কলিজাটা জ্বলে উঠল তার। হৃদয়ে হিংসাত্মক মনোভাব জন্মালো তত্তরিয়ে। এই মেয়েটা শাহেদের সাথে কি এত কথা বলছে, তাও হেসে হেসে। রিমার হৃদয়ে এমনি হিংসার আগুনের আনাগোনা। সেই আগুনে আরেকটু ঘি ঢালতে শিলা বলে উঠল, ওই মেয়েটার সাথে সাদেশ স্যার কি এত বলছেন? আবার দেখে দেখে স্যার কেমন লজ্জাও পাচ্ছেন। রিমা আর সহ্য করতে পারল না। ক্রোধে দিশাহারা হয়ে এগিয়ে এলো ত্রয়ী এবং শাহেদের দিকে। দৃষ্টিতে অগ্নি, অথচ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, শাহেদ অপ্রস্তুত হলো বেশ। রিমাকে সে দেখেছিল প্রায় 2 বছর আগে। তখন থেকে মেয়েটার প্রতি তার একটা দুর্বলতা কাজ করত, কিন্তু সহপাঠীর বোন হওয়ায় লজ্জায় সংকোচে কখনো কিছু বলা হয়নি। তবে এই কলেজে যোগদান করার পর প্রতিদিনই মেয়েটার মুখোমুখি হয়ে নিজেকে দমন দেওয়া হয়ে পড়েছে এখন। প্রায় সারাক্ষণই এই মেয়ে তার মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে, কিন্তু এই যে লজ্জা সংকোচ, তাই এখনো বলতে পারছে না কিছুই। আবার হৃদয়ে এটা নিয়েও সংশয় ছিল যে রিমা অন্য কারোর সাথে কোনো প্রেমমূলক সম্পর্কে আছে কিনা। সেই বিষয়ে নিশ্চিত হতেই আজ ত্রয়ীর সাথে কথা বলতে এসেছিল সে। কিন্তু এখানে এসেও রিমা হাজির। মেয়েটা যদি কোনোভাবে জানতে পারে সে কলেজের অধ্যাপক হয়ে ত্রয়ীর কাছে এইসব জানতে চেয়েছে, তাহলে কি না কি ভেবে বসবে কে জানে। শাহেদ এলোমেলো দৃষ্টি ফেলল, আমতামতা করে বলল, এমনি তেমন কিছু না। আচ্ছা, আমি আসছি। শাহেদ চলে গেল। রিমা সেদিকে এক পলক দৃষ্টি দিয়ে ত্রয়ীকে শুধালো, সাদেশ স্যার তোকে কি বলেছিলেন? ত্রয়ী অবাক হলো, সাথে খুশিও হলো ভীষণ। রিমা অবশেষে তার সাথে কথা বলছে। খান বাড়িতে এতদিন ধরে থাকছে ত্রয়ী, অথচ রিমা আজ প্রথম তার সাথে কথা বলল। মেয়েটা অনেকটা খুশিতেই বলে উঠল, উনি আপনার। এইটুকু বলে থেমে গেল সে। স্মরণে এলো শাহেদের কথা। তিনি তো সত্যিটা রিমাকে বলতে বারণ করেছিল। মেয়েটা আমতামতা শুরু করলো, দৃষ্টি নুয়ে বলল, এমনি পড়ার বিষয়ে আলোচনা করছিলাম। আমি তো নতুন, তার উপর অনেকদিন পর বই ধরেছি, তাই অনেক কিছু বুঝতে পারিনি, সেই ব্যাপারেই জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে।
ত্রয়ী মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রিমা বোধহয় বিশ্বাস করলো তার কথা। সামনের দিকে পা বাড়ালো সে। যেতে যেতে বলল, গাড়িতে আয়, বাড়িতে যেতে হবে। সূর্যের প্রখর তাপ প্রকৃত কেমন নুয়ে পড়েছে তীব্র তাপের দপটে। ত্রয়ীদের গাড়িটা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে মানানসই গতি নিয়ে। হঠাৎ পথিমধ্যে আরেকটা গাড়ি এসে পথ রোধ করলো তাদের। চলন্ত অবস্থায় সামনে থেকে আরেকটা গাড়ি চলে আসে হকচকিয়ে উঠল ড্রাইভার। মধ্যবয়স্ক বাস্তবান লোকটা ভীত হয়ে পড়লেন ভীষণ। উপায় না দেখে দ্রুত ব্রেক কষলেন তিনি। ফলস্বরূপ রিমা এবং ত্রয়ী দুজনেই ঝুঁকে গেলেন সামনের দিকে। সামনের সিটের সাথে বাড়ি খেলেও তাদের কপাল। মেজাজ বিগড়ালো ড্রাইভার লোকটার। গাড়ির জানালা গলিয়ে মুখের দিকে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে কিছু বলবেন, তখনই দেখলেন সামনের গাড়িটা দরজা খুলে শিষ্য বেরিয়ে আসে। ড্রাইভার লোকটা আর কিছু বলল না। শিষ্য গভীর ক্রোধ নিয়ে এগিয়ে এলো ত্রয়ীদের গাড়ির দিকে। পিছনে দরজা খুলে হাত ধরল ত্রয়ীর। মেয়েটা চমকালো, ভরকালো, চোখ বড় বড় করে ফেললো। এ কি করছেন? হাত কেন ধরেছেন আমার? শিষ্য জবাব দিল না কোনো। শক্ত হাতে ত্রয়ীকে টেনে নামালো গাড়ি থেকে। রিমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই বাড়িতে চলে যা, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। ত্রয়ী আটকে উঠল। এই লোকের আবার তার সাথে কিসের হিসেব নিকাশ? তাও এই মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে। ভীত হলো মেয়েটার হৃদয়। আমতামতা করে কিছু জিজ্ঞাসা করবে তার পূর্বেই ভেসে এলো রিমার কণ্ঠস্বর। ওর সাথে আবার তোর কিসের হিসাব নিকাশ ভাইয়া? অত কিছু বুঝে তোর কাজ নেই, তোর বাড়িতে যাওয়ার কাজ, বাড়িতে চলে যা। কিন্তু ভাইয়া। শিষ্য শুনল না রিমার কথা। ঠাস করে আটকে দিল গাড়ির দরজাটা। অতঃপর ত্রয়ীর হাত টেনে হাঁটা ধরল নিজের গাড়ির দিকে। মেয়েটা ভীত হলো আরো। নিজের হাত ছাড়িয়ে নিতে চাইল শিষ্যের বাঁধন থেকে। ভারার্ত কণ্ঠে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? শিষ্য ত্রয়ীকে টেনে এনে এক প্রকার ছুঁড়ে ফেললো গাড়ির ভিতর। দাঁতে দাঁত পিষে বলল, জাহান্নামে। কি করেছি আমি? আপনি হঠাৎ এমন কেন করছেন? শিষ্য জবাব দিল না কোনো। ঘুরে এসে বসলো ত্রয়ীর পাশে ড্রাইভিং সিটে। কোনোরূপ বাক্য ব্যয় না করে গাড়ি ঘোরালো। অতঃপর গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাড়িয়ে সাঁই সাঁই করে ছুটল সামনের দিকে। ত্রয়ীর কান্না পেল ভীষণ। এ কোথায় এসে ঠেকল সে? এই লোক এমনি তাকে দেখতে পারে না, উঠতে বসতে ধমকের উপরে রাখে। আর আজ যেভাবে চোটপাট দেখাচ্ছে তাতে মনে হচ্ছে মেরেই ফেলবে। ত্রয়ী আখিতয় টলমল হলো। হালকা নাক টেনে শুধালো, আপনি আমাকে দেখতে পারেন না মানলাম, তাই বলে কোনো কারণ ছাড়াই সবসময় আমার সাথে এমন করবেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? শিষ্যের চোখে অগ্নি, মুখশ্রী চিরে কাঠিন্যতা। সে ত্রয়ীর করা প্রশ্নের কোনো জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আমি তোর সাথে কারণ ছাড়াই এমন করি? করেনি তো। তারপর আগে যাই টুকটাক ভুলের জন্য চোটপাট দেখিয়েছেন, কিন্তু আজ তো আমি কিছুই করিনি। তাহলে শুধু শুধু এমন কেন করছেন আপনি? শিষ্য সময় নিল একটু। কণ্ঠের প্রবল ক্রোধ এঁটে বলল, শাহেদের সাথে তোকে কথা বলতে বারণ করেছিলাম না আমি? তারপরেও আজ কলেজ শেষে ওর সাথে কি কথা বলেছিলি তুই? ত্রয়ী চমকালো। এই কথা শিষ্যর কানে পৌঁছালো কিভাবে? কে বলেছে তাকে? রিমা বলেছে কি? কিন্তু শাহেদের সাথে কথা বলার পরবর্তী সময়টুকু তো সে রিমার সাথেই ছিল। তখন তো তাকে মোবাইলই ধরতে দেখল না। কাউকে কিছু বলবে কি? ত্রয়ী আমতামতা শুরু করলো। ইতস্তত করে বলল, এমনি পড়ার বিষয়ে কথা বলেছি। পড়ার বিষয়ে কি আমার কথা বলেছিলি যে হেসে হেসে বলতে হয়েছে? এবারে ভয় বাদ দিয়ে বিরক্ত অনুভব হলো ত্রয়ীর হৃদয়ে। কারোর সাথে হেসে কথা বলা কি অপরাধ? তারপর না হয় সে একটু হেসেই কথা বলেছে, তাতে এই কি? মনে মনে মেয়েটার কিছুটা ক্রোধ জন্মালেও শিষ্যের অভিমুখে তা প্রকাশ করার সাহস পেল না। বরং মিনমিনে গলায় সে বলল, তাতে কি হয়েছে? শাহেদ স্যার লোকটা তো ভালোই, তার উপর আপনার বন্ধু। সৌজন্যতার রক্ষার্থেও কথা বলার সময় ওষ্ঠে একটু হাসি ফুটিয়ে তোলার প্রয়োজন আছে। কথাটা শেষ হতে না হতেই শিষ্য গাড়ির ব্রেক কষল। হঠাৎ হকচকিয়ে উঠল ত্রয়ী। নিজের তাল ঠিক রাখতে না পেরে ফের ঝুঁকে গেল সামনের দিকে। তবে সৃষ্টিকর্তার সহায় এবারে কপালে আঘাত লাগার পূর্বে নিজেকে সামলে নিতে সক্ষম হলো মেয়েটা। নয়তো বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হতো তাকে। এবারে আর আগের বারের মতো তার সামনে গাড়ির সিট ছিল না যে কপালে আঘাত লাগার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এবারে তার অভিমুখে ছিল কাঁচ। হাতে হতে পারত কাঁচের সাথে আঘাত লেগে কাঁচ ভেঙে সে বাহিরে পড়ে গেল, অথবা কাঁচের টুকরো মাথায় ঢুকে পড়ল। ত্রয়ী বুকে হাত দিল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো শিষ্যর দিকে। সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল তার।
শিষ্য তার দিকে তাকিয়ে আছে। পূর্বের থেকে হিংস্রতার মুখশ্রী, চোখ দুটো রক্ত লাল। মনে হচ্ছে যেন ওই দৃষ্টি দ্বারাই সামনে যা কিছু আছে সব ধ্বংস করে দিবে, নয়তো জ্বলিয়ে পুড়িয়ে দেবে। ভয়ে চুপসে গেল ত্রয়ী। এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো এদিক ওদিক। তখনই ভেসে এলো শিষ্যের হুঙ্কার। গাড়ি থেকে নাম। ত্রয়ী কেঁপে উঠল। আবার সে কি করলো যে এই লোক এতটা রেগে গেছে? সে তো ঠিকভাবে কোনো কথাও বলল না। ত্রয়ী ঢোক গিলল, তুতলিয়ে শুধালো, কেন? নামতে বলেছি, নাম। ত্রয়ী সন্ত্রস্ত হয়ে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। শিষ্য অগ্নি দৃষ্টিতে একবার তাকালো তার দিকে। পরপর মেয়েটাকে ওই মাঝ রাস্তাতেই ফেলে রেখে গাড়ি নিয়ে চলল অভিমুখে। ত্রয়ী ছলছল নয়নে চেয়ে রইল গাড়িটার দিকে। এখন সে বাড়িতে যাবে কিভাবে? তার কাছে পর্যাপ্ত টাকাও নেই যে অন্য গাড়ি বা রিক্সা নিয়ে যাবে। বাড়ি থেকে যতটুকু টাকা নিয়ে বেরিয়েছিল তার অধিকাংশই ক্যান্টিনে খেতে গিয়ে খরচ করে ফেলেছে। দিনের এই ক্ষণে এসে সে এমন কিছু ঘটবে আজ জানলে ক্যান্টিনে খেত না সে, প্রয়োজনে পেট বেঁধে রাখত। ত্রয়ের ভীষণ কান্না পেল, কণ্ঠনালী রোধ হয়ে এলো। বসে পড়ল সে রাস্তার এক ধার ঘেঁষে। নিজেকে ভীষণ অসহায় লাগছে এই মুহূর্তে। আজ তার পরিবার থাকলে বোধহয় এমনটা ঘটতো না। পরিবারের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারত, মানুষের নিকট গুরুত্ব পেত, কেউ বিনা অপরাধে শাস্তি দিতে পারত না, যা খুশি বলতে পারত না। নিজের অজান্তেই গাল পেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ত্রয়ীর। হাতের উল্টো পিঠে চোখ মুছে উঠে দাঁড়ালো সে। পাশ ফিরে তাকাতেই দৃশ্যপটে ভেসে উঠল শিষ্যের মুখশ্রী। ত্রয়ী চমকালো। এই লোক এখানে কিভাবে? এনা একটু আগেই তাকে একা ফেলে চলে গিয়েছিল। কান্না ভুলে চোখ বড় বড় করলো মেয়েটা। বিস্ময় নিয়ে শুধালো, আপনি এখানে? কেন, তুই ভেবেছিলি আমি চলে গেছি? না মানে? শীর্ষ কপাল টান টান করলো। থমথমে কণ্ঠে শুধালো, বাড়িতে যাবি? ত্রয়ী মাথা নুয়ে নিল, জবাব দিল না কোনো। শীর্ষ ভুরু বাঁকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, গাড়িতে তখন কি বলেছিলি? কে লোকটা ভালো? ত্রয়ী ভরকালো, চোখ তুলে তাকালো শীর্ষর দিকে। এই লোক এর জন্য তখন খেপে গিয়েছিল? সে তো শুধু কথার কথা বলেছিল শাহেদ সে লোকটা ভালো। এতেও অন্যায় হয়ে গেছে। ত্রয়ী আর ঝুঁকি নিতে চাইল না, মিনমিনে কণ্ঠে জবাব দিল, কেউ না, কেউ ভালো না। শীর্ষ দাঁতে দাঁত পিষল, কটমট করে বলল, আমিও না। ত্রয়ী ঢোক গিল। কি এক যন্ত্রণা! এর সামনে বাঁচার জন্য কিছু বলেও শান্তি নেই। ত্রয়ী আমতা আমতা করলো, ইতস্তত করে বলল, আপনি ভালো। শীর্ষ বাঁকা হাসলো, এক ভ্রু উঁচিয়ে বলল, ওভাবে বললে হবে না, বল এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ শীর্ষ রেজওয়ান। ত্রয়ীর রাগ লাগলো, চিৎকার করে বলতে ইচ্ছে হলো, এই পৃথিবীর সবচেয়ে অভদ্র, বেয়াদব, পাষাণ, খারাপ মানুষ শীর্ষ রেজওয়ান। মনে মনে এতগুলো কথা বললেও মুখে বলার সাহস হলো না, বরং দৃষ্টি নুয়ে সে বলল, এই পৃথিবীর সবচেয়ে ভালো পুরুষ শীর্ষ রেজওয়ান। শীর্ষ ঠোঁট এলিয়ে দিল, ফের বলল, বল আমার দেখা সকল পুরুষের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ শীর্ষ রেজওয়ান। ত্রয়ী আড়ালে ভেজকি কাটল, মনে মনে বলল, আমার দেখে সবচেয়ে বাজে পুরুষ শীর্ষ রিজওয়ান। শুধু ধলা হলেই কি মানুষ সুন্দর হয় নাকি? ধলা তো মূলাও হয়। তুই আগা গোড়া একটা ধলা মূলা, যা খেলে পেটের মধ্যে দূষিত বায়ু উৎপাদিত হয়। এটা ছাড়া আর কিছুই হয় না। তবে মুখে বলল, আমার দেখা সকল পুরুষদের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ শীর্ষ রিজওয়ান। তারপর বল, আজ থেকে আমি সব সময় শীর্ষ রেজওয়ানের সব কথা মেনে চলবো। ত্রয়ী ফের মনে মনে বলল, তোর কথা মেনে চলবো? তোকেই তো আমার দেখতে ইচ্ছে হয় না, তোর কথা মেনে চলবো কি? তবে সে কণ্ঠে ধ্বনি তুলে ভদ্র মেয়ের ন্যায় বলল, আজ থেকে আমি সব সময় শীর্ষ রেজওয়ানের সব কথা মেনে চলবো। শিষ্য বিশ্বজয়ের হাসি হাসল। তাদের একটু দূরেই নিজের গাড়িটা রেখে এসেছিল সে। সেদিকে পা চালাতে চালাতে বলল, গাড়ি দেয়। কিছুটা সময় অতিবাহিত হতে খানবাড়ির অভিমুখে চলে এলো শিষ্যদের গাড়িটা। গাড়ি থামতেই ত্রয়ী তড়িঘড়ি করে নেমে পড়ল সেখান থেকে। এতক্ষণে যেন একটু শান্তি মিলল, নয়তো পুরোটা রাস্তায় সে যা ভয়ে ভয়ে ছিল, কখন আবার শিষ্য তাকে হুট করে নামিয়ে না দেয়। যাক, লোকটা আর প্রতিমধ্যে কোনো ঝামেলা করেনি। ত্রয়ী বাক্য বিনিময় করল না, শিষ্যর থেকে কোনো অনুমতিও নিল না। যত্র তত্র পায়ে হাঁটা ধরল বাড়ির দিকে। তখনই পিছন থেকে শিষ্য ডেকে উঠল। শোন। ত্রয়ী দাঁড়ালো, পিছন ঘুরে শুধায়, জি। শিষ্য একটু সময় নিল, কিছুটা নরম গলায় শুধালো, একদিন বলেছিলে না তোর একা ঘুমাতে ভয় লাগে?
আগে দাদির সাথে ঘুমাতি, এখন কি একা ঘুমাতে ভয় লাগে তোর? লাগলে বলতে পারিস। এইটুকু বলেই থামলো শিষ্য, কণ্ঠ খাদে নামিয়ে ফের বলল, এখন কট খেয়ে হলেও তোকে বিয়ে করতে আমার আর কোনো সমস্যা নেই। ত্রয়ী শুনল না শিষ্যের নিচু কণ্ঠে বলা কথাগুলো। তাকে আশাহত করে মেয়েটি নিচু কণ্ঠে বলল, না, এখন আর ভয় লাগে না, আমার অভ্যাস হয়ে গেছে। কথাটা বলে ত্রয়ী পিছন ঘুরল। সময় ব্যয় না করে চলে গেল বাড়ির ভিতরে। শিষ্য কপালে ভাঁজ ফেলল, নাক মুখ কুঁচকে বলল, অভ্যাস এত তাড়াতাড়ি হয় কেন? অন্তত 4-5 মাস সময় নিয়ে হওয়া উচিত ছিল। বিকেলের সময় আকাশের সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে কিছুটা, তবে তাতে গরম কমেনি একটু। শিষ্য দুপুরের পরপরই চলে এসেছে ক্লাবে। কয়েকদিন পরে ক্রিকেটের টুর্নামেন্ট নিয়েও আলোচনা আছে, আর বাড়িতেও ভালো লাগছিল না। আলভি এবং নয়ন সহ ক্লাবে আরও কিছু সদস্যরা এসেছে এখানে। শুধু আসেনি রবি, তার আগামীকাল শিষ্যদের কোম্পানিতে ইন্টারভিউ। এই মুহূর্তে পড়াশোনায় ভীষণ ব্যস্ত সে। শিষ্য কিছু চেয়ার টেনে ক্লাবের সদস্যদের নিয়ে গোল হয়ে বসল। মাত্র ক্লাব প্রসঙ্গিক বিভিন্ন আলোচনায়, তবে আলোচনা সম্পূর্ণ হওয়ার পূর্বেই তাদের সভা ভঙ্গ হলো। কায়সার তার দলবল নিয়ে প্রবেশ করল ক্লাবে। কায়সারকে দেখে ফুঁসে উঠল ক্লাবের সদস্যরা। সেদিন এই ব্যাটা এসে তাদের এবং ক্লাবের কম ক্ষতি করেনি। ক্রোধে দিশাহারা হয়ে দাঁড়িয়েও পড়ল জনা 3 জন সদস্য। হাসল কায়সার, তাদের দিকে এগিয়ে এসে বলল, আরে বস বস, আমি আজ এখানে মারামারি করতে আসিনি, বরং তোমাদের সাথে সব ঠিকঠাক করে নিতে এসেছি। শিষ্য ভুরু কুচকালো, থমথমে কণ্ঠে শুধায়, কিসের ঠিক? অনেক ভেবে দেখলাম তোর সাথে শত্রুতা করে আমার কোনো লাভ নেই, বরং ক্ষতি। তাই নিজের ক্ষতি এড়াতে চলে এলাম তোর সাথে মিলে যেতে। তুই এলে আমি তোর সাথে মিলে যাবো ভাবলি কি করে? কায়সার একটা চেয়ার টেনে বসলো, ওষ্ঠে হাসির ধারা অব্যাহত রেখেই বলল, ওই দিন সাকিব গিয়ে হঠাৎ বলল তুই ওকে ক্লাব থেকে বের করে দিয়েছিস। ব্যাস, আমার মাথা গরম হয়ে গেল। আমিও কোনো কিছু বাছবিচার না করেই ক্লাবে এসে ঝামেলা করেছি। এইটুকু বলে থামলো কায়সার, দম ফেলে ফের বলল, যাক, এসব কথা বাদ দে। পুরনো শত্রু ধরে রেখে লাভ কি বল? তার থেকে আয় আমরা বরং মিলে যাই। শিষ্য গা এলিয়ে দিল চেয়ারের সাথে, বাঁকা হেসে বলল, দুঃখিত রে, আমার তোর মতো পাকনা ডিসেলাইনের সাথে মিলার কোনো ইচ্ছা নেই। শত্রুতাটা থেকে যাক, তোর আর আমার জন্য ওটাই ভালো হবে। ভবিষ্যতে তোকে আমার শালা বানানোর চিন্তা ভাবনা, সেখানে শত্রুটা রেখে দেই কিভাবে বল? শিষ্য সোজা হয়ে বসলো, এক ভুরু উঁচিয়ে শুধায়, মানে? কায়সার একটু সময় নিল, স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তোদের বাড়িতে যে মেয়েটা নতুন এসেছে সম্পর্কে তো তোর বোনই হয় তাই না? কি যেন নাম? ও হ্যাঁ হ্যাঁ, তোরই। ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ও সব প্রেম টেম তো আর আমার দ্বারা সম্ভব হবে না, তাই ভাবছি অতি শীঘ্রই বিয়েটা করে ফেলবো। শিষ্য গর্জে উঠল, ক্রোধে দিশাহারা হয়ে লাথি বসালো কায়সারের পেট বরাবর। ফলস্বরূপ সে ছিটকে পড়ল মেঝেতে। কায়সারের সাথে আসা জনবল খেপে গেল। তারা তেড়ে এলো শিষ্যর দিকে, সাথে সাথে ক্লাবের সদস্যরা আটকে দিল তাদের। শিষ্যের চোখে মুখে প্রবল হিংস্রতা নিয়ে এগিয়ে এলো কায়সারের দিকে, একটু ঝুঁকে থাবা বসালো তার কলারে, হিস হিসিয়ে বলল, তোকে সাবধান করার পরে ওর দিকে তাকানো সাহস হলো কি করে? আর তার আশেপাশের এলাকার জন্য মায়া নেই তোর? এইটুকু বলে থামলো শিষ্য, হুঙ্কার ছেড়ে ফের বলল, ও আমার কলিজা লাগে, কলিজা। ওর দিকে ফের দৃষ্টি দিলে তোর চোখ আমি তুলে ফেলবো, কুত্তার বাচ্চা। শিষ্যের কণ্ঠে নিঃসৃত এহেন বাক্যদয় শ্রবণে চমকালো উপস্থিত সকলে। বিস্ময় আখিদয় কিঞ্চিত বড় আকার ধারণ করলো নয়ন এবং আলভির। তারা ভেবেছিল ত্রয়ী মেয়েটা প্রতি শিষ্যের আলাদা একটা অনুভূতি রয়েছে, তাই বলে এতটা একদম কলিজা বলে দিল। কায়সারও খেপে গেল, চোখ দুটো পরিপূর্ণ হয়ে উঠল হিংস্রতায়। যে নারীকে তার হৃদয় কুঠিরেতে স্থান দিয়েছে সেই নারীর দিকেই কিনা নজর শিষ্যের। কায়সারও 2 হাত বাড়িয়ে চেপে ধরল শিষ্যের শার্টের কলার, দাঁতে দাঁত পিষে বলল, তাহলে প্রস্তাব থাক, তোর ওই কলিজা ছেড়ে আমার ঘরে নেওয়ার সময় এসে গেছে। শিষ্য হঠাৎ শব্দ করে হেসে উঠল, পরপর চোখ মুখ শক্ত করে বলল, তুই চিনিস আমারে? আমার কলিজা ছেড়ে নেওয়া এতই সহজ? ভালে আসিস আমার কলিজা ছেড়ে নিতে। আমি তোর কলিজা, ফুসফুস, হৃৎপিণ্ড, নারী ভুঁড়ি সব বের করে 4 রাস্তার মোড়ে ভাগ দিয়ে দেব। কায়সার আরো খেপে গেল, হিস হিসিয়ে বলল, তুই আমার কলিজা, ফুসফুস, হৃৎপিণ্ড, নার্ভুরি বের করতে এলে আমি
বুঝি বসে থাকবো? মেরে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবো তোকে। তুই যে আমার কি করতে পারবি তা জানা আছে। আপাতত আমার সম্পদের দিক থেকে দৃষ্টি সরা, নয়তো দৃষ্টি দেওয়ার জন্য তোর এই ফটলের মতো চোখ দুটো থাকবে না। এবার কায়সার ক্রোধে দিশেহারা হয়ে একটা ঘুষি বসিয়ে দিল শিষ্যের নাক বরাবর। আকস্মিক হামলায় হকচকিয়ে উঠল শিষ্য। দেহের ভারসাম্য রক্ষায় ব্যর্থ হয়ে পিছিয়ে গেল 2 কদম। নাক ফেটে গড়িয়ে পড়ল লাল তরল রক্ত। শিষ্য হাত দিল নাকে, চোখের সম্মুখ ভাগে এনে রক্ত দেখা মিলতেই লাথি বসালো কায়সারের পেট বরাবর। মেঝেতে ছিটকে পড়ল কায়সার, তবে সময় ব্যয় না করে পুনরায় উঠে দাঁড়ালো। ক্রোধে দিশাহারা হয়ে সেও লাথি বসালো শিষ্যর পেটে। শিষ্য মেঝেতে না পড়ে কেউ পিছিয়ে গেল কিছুটা। পরপর ঝড়ের বেগে এসে গলা টিপে ধরল কায়সারের। কায়সারও কম যায় না, সেও তৎক্ষণাৎ টিপে ধরল শিষ্যের গলা। দুইজনেই হাতের অবস্থানই বেশ শক্তপোক্ত। আটকে উঠল শিষ্য এবং কায়সারের সাথে আসা জনবল। এতে দুজনকে থামা, নয়তো বিষয়টা খুনোখুনি পর্যন্ত চলে যেতে পারে। আলভি এবং নয়ন সহ ক্লাবে বাকি সদস্যরা এসে টেনে ধরল শিষ্যকে, আর কায়সারের সাথে আসা তার লোকজন টেনে ধরল তাকে। দুজনকে সরিয়ে নিল 2 দিকে। তবুও কি থামানো চাই তাদের? দুজনের মধ্যেই সমান উত্তেজনা বিরাজমান। তবে কিছুটা সময় পরও তারা নিজেদের ছাড়াতে ব্যর্থ হয়ে শান্ত হলো কিছুটা। কায়সার আর ঝামেলা না করে চলে গেল ক্লাব থেকে। তবে চলে যাওয়ার আগে পূর্বে শিষ্যকে শাসি গিয়ে বলল, তুই আমার হবে। মেয়েটাকে আমার ভালো লেগেছে বলে তোর নিকট এসেছিলাম, কিন্তু তুই এখন আমার শুধু আমার ভালো লাগায় সীমাবদ্ধ নেই, যেতে পরিণত হয়েছে। তোর থেকে তৈকে কেড়ে নেওয়ার জন্য হলেও ওকে আমার করে নিব, মনে রাখিস। কায়সার চলে যেতে শিষ্য একটা চেয়ার টেনে বসল। আলভি চট জলদি একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি। ক্লাবে সবসময় ফার্স্ট এড বক্সটা থাকে। খেলাধুলা করতে গিয়ে সদস্যরা যদি কোনোভাবে আঘাত পায় তবে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার জন্য এই ব্যবস্থা। শিষ্য ফার্স্ট এড বক্স থেকে কিছুটা তুলো ছিঁড়ে নিল। তুলোগুলো দলা পাকিয়ে নাকের ছিদ্রের মধ্যে পুড়তে পুড়তে বলল, তোকে তো আমি পরে দেখে নেব। সন্ধ্যা গড়িয়েছে। প্রকৃতি তার নিজস্ব রসরূপ হারিয়ে আধারে ঢেকে যেতে শুরু করেছে একটু একটু করে। আব্দুর রহমান খান মগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে কেবলই বাড়িতে ফিরলেন। বসার কক্ষের সোফায় বসে গলা উঁচিয়ে বললেন, 1 কাপ চা দাও তো। ত্রয়ী আর নুরি রান্নাঘরেই ছিল। নামাজ শেষ করে তারাও চা বানানোর আয়োজন করছিল। আব্দুর রহমান খানের কণ্ঠ পেয়ে রিমা, পর্ণা এবং ফাহমিদা বেগমও নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন। বসলেন বসার কক্ষের সোফায়। সন্ধ্যাবেলায় চায়ের আয়োজন আগে ফাহমিদা বেগম করলেও ত্রয়ী এই বাড়িতে আসার পর থেকে তিনি এই কাজ থেকে ছুটি পেয়েছেন। এখন প্রতিদিন সন্ধ্যার চা বানানোর কাজটা ওই মেয়েটাই সামলায়। ফাহমিদা বেগম কখনো সখনো সেই সময়ে চা বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে হানা দিলেও ত্রয়ী আর নুরি মিলে তাকে পাঠিয়ে দেয়। কিছুটা সময় অতিবাহিত হতেই একটা ট্রেতে করে চা বিস্কুট নিয়ে বসার কক্ষে হাজির হলো ত্রয়ী। প্রথমেই ট্রে থেকে একটি চায়ের কাপ তুলে বাড়িয়ে দিল আব্দুর রহমান খানের দিকে। কাপটা ধরলেন তিনি, অতঃপর বেশ নরম কণ্ঠে বললেন, ট্রেটা ওই টেবিলের উপরে রাখো, যার নেওয়ার নিয়ে নিবে। তোমাকে আর কাউকে দিতে হবে না, তুমি বরং নিজে একটা কাপ নিয়ে বসে পড়ো। ত্রয়ী মাথায় নাড়ালো। ট্রেটা সোফার সামনে টি টেবিলের উপর রেখে একটা কাপ হাতে নিয়ে বসে পড়ল সোফায়। আব্দুর রহমান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে শুধালেন, তাই এখানে কেমন লাগছে তোমার? কোনো সমস্যা হচ্ছে না তো? আর কলেজ, সেখানে সব কিছু ঠিকঠাক আছে? আব্দুর রহমান খানের কথা শেষ হতে না হতেই গৃহের সদর দরজা থেকে ভিতরে প্রবেশ করলো শিষ্য। ভিতরে ঢুকতে না ঢুকতেই এখানকার প্রতিটা কথাই তার কানে পৌঁছেছে। ত্রয়ী হালকা মাথা নাড়ালো, নরম কণ্ঠে বলল, হ্যাঁ চাচা, সব ঠিকঠাকই আছে, আর আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না। শিষ্য কপাল টান টান করে তাকালো ত্রয়ীর দিকে। এগিয়ে সে ধপাস করে বসে পড়ল তার পাশে। বিড়বিড়িয়ে বলল, এর আবার সমস্যা আসবে কোত্থেকে? এর সব সমস্যা তো আমার মাথায় তুলে দিয়েছে। পালের বস্তা একটা, বস্তা ভরে ভরে সমস্যাগুলো সব আমার উপরে ঠেলে দিচ্ছে। শিষ্য আশায় প্রায় সবাই তার দিকে দৃষ্টি দিল, শুধু মাথা নুয়ে রাখল ত্রয়ী। তবে শিষ্যর দিকে তাকাতেই সকলে চমকে উঠল যেন। ফাহমিদা বেগম বেশ অস্থির হয়ে শুধালেন, এ কি, তোর নাকে কি হয়েছে? ওভাবে লাল হয়ে আছে কেন? শিষ্য থমথমে কণ্ঠে জবাব দিল, ক্লাবে খেলতে গিয়ে বল পড়েছে। ফাহমিদা বেগম আরও অস্থির হয়ে গেলেন।
চা রেখে উঠে দাঁড়ালেন তিনি। ব্যগ্র কণ্ঠে বললেন, তুই যে কি করিস না, একটু দেখে শুনে খেলবি না? দাঁড়া, আমি এক্ষুনি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। তার আর প্রয়োজন হবে না, আমি। ফাহমিদা বেগম শুনলেন না ছেলের কথা, ছুটে গেলেন নিজের কক্ষের দিকে। এ পর্যায়ে ত্রয়ীও চোখ তুলে তাকালো শিষ্যর দিকে। সত্যি লোকটার নাকটা লাল হয়ে আছে, গায়ের বর্ণ ফর্সা হয়, রক্তিম আভাটা যেন একটু বেশি গাঢ় দেখাচ্ছে। তবে বল পড়ে যে এই ক্ষতটা সৃষ্টি হয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হলো ত্রয়ীর। দৃষ্টি নামিয়ে নিল সে, বিড়বিড়িয়ে বলল, বল পড়েছে না ছাই। নির্ঘাত আবার কোথাও মারামারি করতে গিয়েছিল, সেখানে প্রতিপক্ষ মেরে নাক ফাটিয়ে দিয়েছে। শিষ্য ত্রয়ীর নিকট হওয়ায় শুনে নিল সব কথাগুলো। কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, একদম ঠিক বলেছিস, মারামারি করেই নাক ফাটিয়েছে। আর মারামারিটা কার জন্য করেছে জানিস? কার? তোর। ত্রয়ী অবাক হলো, চোখ তুলে তাকালো শিষ্যর দিকে, অবাক স্বরে বলল, আমার জন্য? আমি আবার কি করেছি যে আমার জন্য আপনার মারামারি করতে হয়েছে? সেসব কথা তো না জানলেও চলবে। তুই শুধু এইটুকু জেনে রাখ, তোর জন্য মারামারি করতে গিয়ে আমার নাক ফেটেছে। এর মাসুল তোকে দিতেই হবে, শুধু তোকে। ত্রয়ীর কপালে ভাঁজ পড়ল, মস্তিষ্কে চাপ প্রয়োগ করে স্মরণের চেষ্টা করলো সে কি এমন করেছে যার জন্য মারামারি লাগতে পারে। না, তেমন কিছু তো স্মরণে আসছে না। এই লোক নির্ঘাত মিথ্যা বলছে, নিজে মারামারি করে এসে তখন তার উপরে দোষ চাপাতে চাইছে। ত্রয়ী দাঁতে দাঁত পিষল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন। ঠিক আছে, এরপর থেকে মারামারি বাঁধলে তোকে নিয়ে পার্সেল করে মারামারির মধ্যে ঠেলে দেবো, তখন তুই নিজেই যাচাই বাছাই করে নিস সত্যি নাকি মিথ্যা। শিষ্যের কথা শেষ হতে না হতেই ফার্স্ট এড বক্স নিয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলো ফাহমিদা বেগম। এক প্রকার হামলে পড়লেন ছেলের নাকের উপর। একটি ওয়েলমেন্ট ব্যান্ডেজ লাগিয়ে দিলেন তড়িঘড়ি করে। পর্ণা মুখ বাঁকালো, ব্যঙ্গ করে বলল, বলটা আর পড়ার কোথাও জায়গা পেল না ভাইয়া, একদম তোর ওই নাকের উপরেই পড়ল। রিমা হেসে উঠল, হাসতে হাসতে বলল, ভাইয়া তোর নাকটা এখন দেখতে কেমন লাগছে জানিস? একদম টমেটোর মতো, লাল টমেটো। শিষ্যের মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকালো রিমার দিকে, সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার। খাওয়ায় মনোযোগ দিল আবারও। এতক্ষণে মুখ খুললেন আব্দুর রহমান খানও। থমথমে কণ্ঠে তিনি ছেলেকে বললেন, এখনো সব ক্লাব ক্লাব ছাড়ো, বয়স তো কম হলো না। শিষ্য ততটা গায়ে মাখল না বাবার কথা। টেবিলের দিকে দৃষ্টি দিল সে, ভুরু কুচকে শুধালো, আমার কফি কোথায়? ফাহমিদা বেগম তাড়াহুড়ো করলেন, ব্যস্ত হয়ে বললেন, তুই তো বাড়িতে ছিলি না, আর এই হঠাৎ চলে আসবি বুঝতে পারিনি। দাঁড়া, আমি এক্ষুনি বানিয়ে আনছি। শিষ্য বাদ সাধল মায়ের কথায়। ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে বলল, তোমার কি দরকার কফি বানাতে যাওয়ার? ত্রয়ীকে বা নুরিকে বলো, ওরা বানিয়ে আনবে। কথাটা শুনেই ত্রয়ী নিজের স্থান ছেড়ে উঠতে উদ্যত হলো, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ফাহমিদা বেগম নুরিকে বললেন, যা তো মা, কফি বানিয়ে নিয়ে আয়। শিষ্য বিরক্ত হলো, সে তো ত্রয়ীকে কফি বানাতে পাঠানোর জন্যই এই কথাটা বলল, অথচ তার মা পাঠিয়ে দিলেন নুরিকে। রাত্রি বেড়েছে, সবাই যে যার কক্ষের দ্বার দিয়ে শুয়ে পড়েছে হয়তো। ত্রয়ীও কেবল বিছানায় গা এলিয়ে দিয়েছে। এর মধ্যেই দরজায় টোকা পড়ল তার। বিরক্ত হলো মেয়েটা, কে এসেছে এত রাতে? নির্ঘাত ওই শিষ্য বেটা। এত রাতে ওই বলদ লোক ব্যতীত তো আর কেউ তার কক্ষে কড়া নাড়ে না। আবার কি লাগবে ওই লোকের কে জানে। ত্রয়ী কপাল কুঁচকে বিছানা ছাড়ল, এগিয়ে এসে খুলল দরজাটা। যা ভেবেছিল তাই। দরজা খুলতেই দৃশ্যপটে ভেসে উঠল শিষ্যর মুখখানা। ত্রয়ী ভিতরে ভিতরে যতই বিরক্ত হোক না কেন মুখশ্রীতে স্বাভাবিক ভঙ্গিমা বজায় রাখল। নরম কণ্ঠে শুধালো, কিছু লাগবে কি? কি? তোর মোবাইল নাম্বার। ত্রয়ী ইতস্তত করে জবাব দিল, কি? তোর মোবাইল নাম্বারটা দে, তোর মোবাইল নাম্বারটা দে। মাঝে মাঝে তোকে প্রয়োজন পড়ে আমার, বারবার তোকে ডেকে আসতে বা তোর কক্ষে দরজা ধাক্কাধাক্কি করতে আমার বিরক্ত লাগে। তা থেকে নাম্বার দে, যখন প্রয়োজন পড়বে কল করে নেব। আমার তো মোবাইল নেই, দাদির একটা বাটন মোবাইল ছিল, তাও তার মৃত্যুর পরে চাচারা নিয়ে গেছে। মোবাইল নেই শুনে প্রথমে একটু অবাক হলেও পরক্ষণে নিজের ভুল বুঝতে পারল শিষ্য। এই একা একটা মেয়ে যার বাবা মা নেই, চাচা খালারা বোঝা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে আর মোবাইলই বা কিনে দেবে কে? শিষ্য তপ্ত নিঃশ্বাস ফেলল, ত্রয়ীর দিকে তাকিয়ে বলল, অপেক্ষা কর একটু, আসি আমি। আর দরজা আটকেবে না,
আমি আবার এসে এই দরজা ধাক্কাধাক্কি করতে পারবো না। শীর্ষ চলে গেল। ত্রয়ী কিঞ্চিত সময় নিয়ে দরজার নিকট দাঁড়িয়ে থেকে ভিতরে চলে গেল। কিছুটা সময় নিয়ে ফিরে এলো শীর্ষ। ত্রয়ীর দিকে একটা মোবাইল এগিয়ে দিয়ে বলল, এটা এখন থেকে তোর।